We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। তখন দিল্লির তখত তাউসে শাহজাহান, মারা গেছেন মমতাজ বেগম, তাজমহলের কাজ চলছে। ঔরঙ্গজেব, ছোট ছেলের গতিক ভালো নয়, তবুও তাকে দাক্ষিণাত্যের সুবেদার করে পাঠানো হয়েছে। দাক্ষিণাত্য থেকে খাজনা আদায়ও হচ্ছে, মন্দ নয়। কিন্তু আলমপানার পছন্দের আমবাগিচা থেকে আম পাঠায়নি। বাদশাহ বেগম জাহানারা এ খবর আলমপানার কানে তোলে। পছন্দসই আম কেন আসেনি? দাক্ষিণাত্যের সুবেদারকে এক কথায় সরিয়ে দেওয়া হয়। দিল্লির রাজসভাতেও আসতে দেওয়া হয় না। এরপর তাকে গুজরাটের সুবেদারি দেওয়া হলো। কিছুদিনের মধ্যে সেটাও কেড়ে বলখে, কান্দাহারে পাঠানো হলো ঔরঙ্গজেবকে, দিল্লি থেকে অনেক দূরে, যাতে দিল্লিতে সম্রাট নিরাপদে শাসন করতে পারে। যদিও শেষ রক্ষা হয়নি। সম্রাট শাহজাহাঁকে বন্দি করে সিংহাসনে বসেন ঔরঙ্গজেব। দারা শুকো, মুরাদ, সুজা, তিন ভাইকে খুন করে। ইতিহাস তো ওই সম্রাট, নবাব, রাজাদের সময় হতো, এমনটাই হতো। তাদের মর্জি মতো বিভিন্ন প্রদেশের সুবেদারদের সরিয়ে দেওয়া হতো, অন্য কাউকে সেই গদিতে আনা হতো। এসব চলেছে বহু বছর। তারপর পাশ্চাত্য গণতন্ত্রের ধারণা এলো। মানুষ তাদের সরকার নির্বাচন করতে শুরু করলো। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তারপর রুশ বিপ্লব, সবার একটা করে ভোট, এমনকি রাইট টু রিকলও চালু হয়ে গেল কিছু জায়গায়। আমাদের দেশের নারী পুরুষদের ভোটাধিকার চালু হলো। আমরা আমাদের দেশের সংবিধান তৈরি করলাম, যেখানে পরিষ্কার বলা হলো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধানের মূল ভিত্তি। বলা হলো রাজ্যে, কেন্দ্রে নির্বাচিত সরকার থাকবে। মধ্যে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে সাংবিধানিক অধিকার কেড়ে শাসন চালানোর চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছিলেন। জরুরি অবস্থা তুলে নিয়েছিলেন, মানুষ মুছে দিয়েছিল কংগ্রেসকে। এদিকে আজ কোনো জরুরি অবস্থা জারি না করেও মানুষের অধিকার, নির্বাচিত সরকারের অধিকার কেড়ে নেবার চেষ্টা চলছে। কখন? নির্বাচনে সাম দাম দণ্ড ভেদ প্রয়োগ করার পরেও, গোহারা হেরে যাবার পরে বিজেপি তাদের পোষা ডাল কুত্তা দিয়ে ভয় দেখাচ্ছে রাজ্যের মানুষকে। কখন? যখন রাজ্যের মানুষ, প্রশাসন, অন্যান্য রাজনৈতিক দলের কাছে প্রায়োরিটি বেড, মেডিসিন, অক্সিজেন, ভেন্টিলেটর, তখন বিজেপি এ রাজ্যে পাঠিয়েছে সিবিআই। ইচ্ছেটা হলো এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। এই নিয়েই কথা বলবো একটা বিরতির পর ফিরে এসে। বিরোধী নেতা কথা বলছেন না তো কি, রাজ্যের রাজ্যপাল সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি খবরের কাগজ পড়েন না, টেলিভিশন দেখেন না, পড়লেন
পড়লে বা দেখলে জানতে পারতেন শয়ে শয়ে লাশ ভাসছে গঙ্গা, ইউপিতে, বিহারে। জানতে পারতে যে তথাকথিত গঙ্গার পবিত্র জলে ভাসছে যে পচা লাশ তা কোভিড রোগী। তিনি এসব দেখে নটাঙ্কি করলেন না, হাত জোর করে কাঁদলেন না, বললেন না নরেন্দ্র মোদী বা যোগীকে আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, বললেন না কারণ মনিবের বিরুদ্ধে বলা যায় না, মনিব চাকরিটা কেড়ে নিতে পারে। রাজ্যের নির্বাচিত বিধায়ক মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। সাংঘাতিক অভিযোগ, কেউ 30,000, কেউ 1 লক্ষ টাকা ঘুষ খেয়েছিলেন। এত বড় অভিযোগ, সিবিআই 7 সকালে তাদের গ্রেফতার করলো। আচ্ছা, রাজ্যের বিরোধী দলনেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? রাজ্যের মন্ত্রী, বিধায়ক ঘুষ খাবার দায় গ্রেফতার হচ্ছে, তো বিরোধী নেতার তো রাস্তায় নামার কথা, চ্যানেলে চ্যানেলে বক্তৃতা দেওয়ার কথা। কোথায় তিনি? সেই যে 7 সকালে ফোনের সুইচ অফ করেছেন, এখনো তা অন করেননি। কেন করেননি? কারণ তিনিও একই অভিযোগে অভিযুক্ত। শুনুন না, নিজেই কদিন আগে কি বলেছিলেন, শুনুন। বিধানসভা ভোটের আগে ইটস নট এ করাপশন, ইটস এ কনস্পিরেসি। এবং পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর জন্য এটা করা হয়েছিল, এটা সবাই জানে। এবং তারপরেও আমরা কেউ 82,000-এ, কেউ 30,000-এ, কেউ 40,000-এ ভোটে জিতেছি। গণতন্ত্রে মানুষই তো শেষ কথা। পিপুল ম্যান্ডেট আমাদের পক্ষে মানুষ দিয়েছে, লোক এটা জেনে গেছে। ইটস নট করাপশন, ইটস এ কনস্পিরেসি, চক্রান্ত। এটা এস্টাবলিশ, এবং বাকিটা লিগ্যাল ফাইট হবে, আইনি লড়াই হবে। এর জন্য আমরা অনেক লড়াই লড়েছি, এটা আমাদের কাছে কোনো ব্যাপার, আমরা আইনি লড়াই লড়ি। বিরোধী নেতা কথা বলছেন না তো কি? রাজ্যের রাজ্যপাল সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি খবরের কাগজ পড়েন না, টেলিভিশন দেখেন না, পড়লে বা দেখলে জানতে পারতেন শয়ে শয়ে লাশ ভাসছে গঙ্গায়, ইউপিতে, বিহারে। জানতে পারতেন যে তথাকথিত গঙ্গার পবিত্র জলে ভাসছে যে পচা লাশ তা কোভিড রোগীর। তিনি এসব দেখে নটাঙ্কি করলেন না, হাত জোর করে কাঁদলেন না, বললেন না নরেন্দ্র মোদী বা যোগীকে আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, বললেন না কারণ মনিবের বিরুদ্ধে বলা যায় না, মনিব চাকরিটা কেড়ে নিতে পারে। যে চাকরিতে রাজ্যের মানুষের পয়সাতে রেস্তোরাঁয় ফ্রিতে খাওয়া যায়, ফ্রিতে হেলিকপ্টার চড়া যায়, কে এই জোকারটি? নির্বাচিত প্রতিনিধি না বিজেপির ডিফ্যাক্টো রাজ্য সভাপতি? চলে গেলেন শীতলকুচি। কদিন আগে সেখানে 4 জনকে গুলি করে মেরেছে কেন্দ্রীয় বাহিনী। তাদের বাড়িতে গেলেন, সন্তানহারা বাবা মার সঙ্গে দেখা করলেন, বুলেট বিদ্ধ সেই পুরুষের স্ত্রীর মুখোমুখি দাঁড়ালেন, সান্ত্বনা দিলেন? বয়ে গেছে, তারা তো ধর্মে মুসলমান। 5 জন মারা গেছেন, রাজ্য সরকার তাদের নিকট আত্মীয়দের চাকরি দিয়েছেন। রাজ্যপাল তেমন কিছু দিতে পেরেছেন না, তাও নয়। উনি গেলেন ওখানে নাকি অত্যাচারিত বিজেপি কর্মীদের বাড়ি। কিভাবে গেলেন? আমাদের ট্যাক্সের পয়সায়, হেলিকপ্টারে চড়ে। কাকে সঙ্গে নিলেন? বিজেপির সাংসদকে সঙ্গে নিলেন। তারপর যা করলেন তাতে চিতপুরে তার কাজকর্ম জুটে যেতেই পারে। তারামা যাত্রাপালা অপেরাতে নিশ্চিত সুযোগ পেতেই পারেন। অপমানিত, কেবল কাঁদেন, নামে যাত্রা হতেই পারে। তো উনি সেই যাত্রাটা করলেন। অত্যন্ত মোটা দাগের অভিনয় সেরে তিনি ফিরলেন। এরপরেই আবার নন্দীগ্রাম, সেখানে সঙ্গী শুভেন্দু অধিকারী। আবার নাটক,
আবার কান্না। এক সেকুলার দেশের এক রাজ্যের রাজ্যপাল নির্বাচনের সময় দেখেননি কিভাবে শুভেন্দু অধিকারী ধর্মীয় মেরুকরণ করার জন্য সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছিল। একবারও মাথাতেই আনেননি শুভেন্দুর বলা 70% আর 30%-এর ছক। না, এসব তিনি পাত্তাও দেননি। দিলীপ ঘোষ 6 ফিট নামিয়ে দেবার কথা বলছিলেন, তখন উনি গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। যখন বাড়িতে মহিলাদের জন্য থান পাঠানোর কথা বলছিলেন দিলীপ ঘোষ, তখন আমাদের রাজ্যপাল হনুমান চালিসা পড়ছিলেন। আজ এখন বিজেপি অত্যাচারিতদের দেখতে গিয়ে কুমিরের কান্না কাঁদছে। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। তাই সিবিআই জানুয়ারি মাসে রাজ্যপালের কাছে অনুমতি চাইলেও উনি সেটা ড্রয়ারে পুরে রেখেছে। দুটো সম্ভাবনার কথা ভেবে, এক, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলো, তাহলে তো এধারে ভক্তরা নামতো, বাম লিবারালদের দেহ গঙ্গায় ভাসতো, তৃণমূলের নেতারাও ছাড় পেত না, তলার সারিতে ভাঙচুর চলত। তেমন একটা সময় জনা 5-6 এই স্তরের নেতাদের জেলে পাঠালে দলের মরালটাই। ফিরে এলাম বিরতির পর। তো তিনি খুব ভালো করেই জানেন এই সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতে গেলে সারা রাজ্যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। খুব ভালো করেই জানেন যে সেই উত্তাল বাংলা সামলানোর ধক তার মনিবদেরও নেই। কিন্তু নির্দেশ এসেছে, ক্রমাগত ইরিটেট করতে থাকো, বিরক্ত করতে থাকো, রাজ্য সরকার যাতে সুস্থিরে রাজ্যের মানুষের জন্য কাজ না করতে পারে। এই অতিমারিতে বাংলার মানুষ যাতে তিলে তিলে মরে তার ব্যবস্থা করল। এই দায়িত্ব নিয়ে এই এনিমি অফ দ্য পিপল, এই গণশত্রু আমাদের রাজ্য রাজধানীর মধ্যে বসে আমাদের ট্যাক্সের পয়সায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। খুব ভালো করে জানে এই নারদা দুর্নীতির ইত্যাদির অভিযোগের পরেও রাজ্যের মানুষ 2016-তে একজন বাদ দিয়ে প্রত্যেক অভিযুক্তকে জিতিয়ে এনেছিল। তাই সিবিআই জানুয়ারি মাসে রাজ্যপালের কাছে অনুমতি চাইলেও উনি সেটা ড্রয়ারে পুরে রেখেছিলেন। দুটো সম্ভাবনার কথা ভেবে, এক, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলো, তাহলে তো এধারে ভক্তরা নামতো, বাম লিবারালদের দেহ গঙ্গায় ভাসতো, তৃণমূলের নেতারাও ছাড় পেত না, তলার সারিতে ভাঙচুর চলত। তেমন একটা সময় জনা 5-6 এই স্তরের নেতাদের জেলে পাঠালে দলের মরালটাই ভেঙে দেওয়া যেত। প্ল্যান বি, জিতে আসুক না, তারপরেই জেলে পাঠাবো। বিরাট মার্জিনে তো জিতবে না, সারে সাংবাদিক খাম সাংবাদিকরা বলে দিয়েছে। অতএব নেতাদের জেলে পাঠিয়ে দল ভাঙিয়ে আবার বিজেপির সরকার। কিন্তু বাস্তব তৃণমূল 213। কিন্তু রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে, বিছানা, অক্সিজেন, ওষুধ নিয়ে চাহিদা বাড়ছে, ভ্যাকসিন তো নেই। এর মধ্যে সমস্যাকে বাড়ানোর জন্য তিনি অনুমতি দিলেন, সেটাও বেআইনি অনুমতি, এবং রাজ্যে একটা সমস্যা তৈরি হলো। নির্বাচিত সরকারের অনেকটা সময় সেই সমস্যার দিকে নজর দিতেই চলে যাচ্ছে।
কল্লোলিনী তিলোত্তমার প্রাণ কেন্দ্রে রাজ্যের সব থেকে বিলাসবহুল বাড়িতে বসে এক সফেদ হাতি আমার আপনার অক্সিজেন কেড়ে নেবার চক্রান্ত করছে। ঝুনঝুন থেকে আসা এক দলবদলু নেতা আমার আপনার গণতান্ত্রিক অধিকারকে নিয়ে গেন্ডুয়া খেলার চেষ্টা করছে। কেন্দ্র সরকার বিজেপির নির্দেশে আমার বাংলাকে অস্থির করার চেষ্টা করছে। সে নাকি রাজ্যপাল। সেই রাজার কথা মনে পড়ছে, যে রাজা দুষ্ট, রাজা মন্দ, রাজা ধৃষ্ট, রাজা অন্ধ, রাজা নীচ, রাজা ক্রূর, রাজা খল। আর আমাদের এই রাজ্যপাল বাংলার গণশত্রু, এনিমি অফ দ্য পিপল। এই রাজ্যপালের বিদায় চাই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens